আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা সবাই জানেন সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য ২০২৩ সালের নতুন একটা সার্কুলার এসেছে, যেটাকে বলা হচ্ছে ভাষা পারদর্শীদের 3D সার্কুলার। এই সার্কুলারে আবেদন করে আপনি স্বল্প খরচে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে জব ভিসায় যেতে পারবেন। এই সার্কুলার নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, আপনারা আমাকে মেসেজ বা ফোনে জানিয়েছেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ সার্কুলার সম্পর্কে আপনাদের স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যেই প্রশ্নগুলো ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সর্বপ্রথম কথা হচ্ছে, এই সার্কুলারে আবেদন করতে পারবে 23,000 মানুষ। সর্বমোট 23,000 মানুষ আবেদন করতে পারবে। যারা আগ্রহী তারা নির্ধারিত দিনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই সার্কুলারে আবেদন করবে এবং যখন 23,000 মানুষ হয়ে যাবে তখন সার্ভার বা সাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে হচ্ছে আবেদন করার জন্য আপনার আগে ভাগে আবেদন করতে হবে। অনেক মানুষ হয়তো আগ্রহী হবে, কিন্তু 23,000 আবেদন হয়ে গেলে এরপরে ওয়েবসাইট থেকে আর আবেদন করা যাবে না, অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে। এই 23,000 মানুষ থেকে যারা আবেদন করবে এই মানুষজন আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কোরিয়ান ভাষার উপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পরীক্ষা দিয়ে যেই 6,400 মানুষ সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাদেরকে নির্বাচিত করা হবে। মানে 23,000 রেজিস্ট্রেশন করবে, এখান থেকে হয়তোবা 1,020 মানুষ পরীক্ষা দিতে বসবে। ওই 20,000 থেকে যাদের স্কোর সবচেয়ে বেশি ভালো হবে এমন 6,400 মানুষ সিলেক্ট করা হবে বা বাছাই করা হবে। এরপরে সেই 6,400 থেকে রোস্টারভুক্ত হতে পারবে, মানে লিস্টেড হতে পারবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য 6,000। এখান থেকে আরও 400 মানুষ বাদ দেওয়া হবে। তাদেরকে বাদ দেওয়া হবে স্কিল টেস্টের ফলাফলের উপর। স্কিল টেস্ট কি, এটা কখন হবে, এটা আমি নিচে আলোচনা করব। আবেদন করার সময় এই সার্কুলারে আবেদন শুরু হবে 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে এবং আবেদনটা চলবে 23 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত। আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার আবেদন করতে হবে 22 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং 23 তারিখ বিকাল 5টার মধ্যে শেষ হবে। এই টাইমের ভিতরে আবেদন করতে হবে। কিন্তু আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আগে ভাগে আবেদন করাই ভালো, মানে 22 তারিখে আবেদন করাটাই বেটার হবে। কারণ এখানে যেহেতু একটা লিমিটেশন আছে যে সর্বোচ্চ 23,000 মানুষ আবেদন করতে পারবে, এই সংখ্যাটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে অন্য কেউ আর আবেদন করতে পারবে না। এই জন্য আগ্রহী হয়ে থাকলে অবশ্যই 22 তারিখের ভিতরে আবেদন করবেন, এটা বেটার হবে। এই পরীক্ষায় বা এই সার্কুলারে অংশগ্রহণ করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এটার উপরে আমার ডিটেলস একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরেও আমি একবারে সংক্ষেপে একটু বলে দেই। এই সার্কুলারে অংশগ্রহণ করার জন্য এসএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে, মানে এসএসসি পাস হতে হবে অথবা দাখিল অথবা ভোকেশনাল থেকে এসএসসি। সুতরাং সহজ কথা হচ্ছে এসএসসি বা এসএসসি যে সমমান ডিগ্রি আছে সেইগুলো পাশ করা থাকলে আপনি এই সার্কুলারে অংশগ্রহণ করতে পারবেন। অনেকে হয়তো এইচএসসি করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, সবাই আবেদন করতে পারবেন। সর্বনিম্ন এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার একটা মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে, মানে পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং আপনার বয়স 18 বছর থেকে 39-এর ভিতরে থাকতে হবে। তার মানে 18-র নিচে কেউ আবেদন করতে পারবে না এবং 39-এর উপরেও কেউ আবেদন করতে পারবে না। এরপরে কালার ব্লাইন্ড না হলে আবেদন করতে পারবেন। কালার ব্লাইন্ড কি, কিভাবে কালার ব্লাইন্ড টেস্ট করতে হয় এটা আমি এর আগের ভিডিওটাতে বিস্তারিত বলার চেষ্টা করেছি, আপনারা দেখে নেবেন। আর কোরিয়াতে কখনো অবৈধ না থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহজ কথা হচ্ছে এসএসসি পাস, পাসপোর্ট যদি থাকে এবং বয়স যদি 18 থেকে 39-এর ভিতরে হয়, কালার ব্লাইন্ড না হলে এই সার্কুলারে আবেদন করা যাবে। আবেদন করতে
আপনার কি কি লাগবে? আবেদন করতে লাগবে পাসপোর্ট, ছবি এবং ৩৬৪২ টাকা। পাসপোর্ট রেডি করার জন্য আপনার পাসপোর্টের ছবিযুক্ত পেজটা ৬০০x৪০৩ পিক্সেলে সাইজ করবেন এবং এটা ৬০ কেবির ভিতরে হতে হবে। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ৬০ কেবি, এর উপরে হলে সেটা কিন্তু ওয়েবসাইটে নিবে না, তখন আপনি আবেদন করতে পারবেন না। এই জন্য এই পাসপোর্ট ছবি আগেই সাইজ অনুযায়ী রেডি করে রাখবেন ফটো স্টুডিও থেকে বা ছবি তোলার স্টুডিও থেকে। তাহলে পাসপোর্টের সাইজ হচ্ছে ৬০০x৪০৩ পিক্সেল এবং ৬০ কেবির মধ্যে। আর এই পাসপোর্টের ফরম্যাটটা হবে জেপিইজি এবং এটা অবশ্যই ৩০০ রেজুলেশনে স্ক্যানিং করতে হবে। এটা আপনি দোকানে গিয়ে বললে দোকানদাররা বুঝবে বা যারা ছবির কাজ করে তারা বুঝবে। এরপরে ছবি রেডি করতে হবে। ছবি, পাসপোর্ট সাইজের ছবি আপনি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা সাদা হতে হবে। সেই ক্ষেত্রে আপনার পরনের শার্ট যাতে সাদা না হয়, তাহলে আবার দেখা যাবে না। ছবিটা সাইজ করবেন এইভাবে ২৭০x৩৪৯ পিক্সেল, আর এটা ১৪ কেবির ভিতরে হবে, এর বেশি হলে কিন্তু হবে না। আর ছবিও জেপিইজি ফরম্যাটে এবং এটা ৩০০ রেজুলেশনে স্ক্যানিং করতে হবে। এই সাইজে বা এই ফরম্যাটে পাসপোর্ট এবং ছবি রেডি রাখবেন। সেই ক্ষেত্রে আপনার আরও রেডি রাখতে হবে ৩৬৪২ টাকা, যেটা হচ্ছে এই আবেদন ফি। এটা পে করতে হবে বিকাশ থেকে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে এই পাসপোর্ট ছবি আপলোড দেওয়ার পর বা ওয়েবসাইটে আবেদন করার পরে আপনি ৫ থেকে ১০ মিনিট পর বিকাশের মাধ্যমে টাকাটা পে করবেন। কত টাকা পে করতে হবে? ৩৬৪২ টাকা। কিভাবে পে করবেন? বিকাশের অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে দেখবেন একটা অপশন আছে এডুকেশন, সেই অপশন থেকে এরপর দেখবেন অপশন আছে ট্রেনিং, তারপর সেই ট্রেনিংয়ে গেলে আপনি দেখবেন একটা অপশন আছে বয়েসেল, এবং বয়েসেল সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দিবেন। কয় টাকা পেমেন্ট করে দিবেন? ৩৬৪২ টাকা। আর আপনি কিভাবে আবেদন করতে পারেন? এই পাসপোর্ট ছবি এগুলো আগেই এই সাইজ অনুযায়ী রেডি করে আপনি নিজে আবেদন করতে পারেন, অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করাইতে পারেন, বা কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকেও আবেদন করাইতে পারেন। চাইলে নিজেও করতে পারবেন, বাট খেয়াল রাখবেন যাতে সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হচ্ছে, এটা খেয়াল রাখেন, কারণ ইনফরমেশন ভুল হইলে পরবর্তীতে পরীক্ষা দিতে সমস্যা হতে পারে। বিশেষ করে পাসপোর্ট নাম্বারটা ভুল হলে আপনি পরীক্ষায় আর হয়তো দিতে পারবেন না। আর আপনি যে আবেদন করবেন, আপনি কোথা থেকে আবেদন করবেন? এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, eps.boesel.gov.bd, এই ওয়েবসাইটে চলে যাবেন। তবে এখন এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সেখানে কিছুই পাবেন না। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি আবেদনের লিঙ্ক দেখতে পারবেন আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় বা ১০টার পর থেকে আপনি এই ওয়েবসাইটে ঢুকলে আবেদন করার একটা লিঙ্ক পাবেন। আর অ্যাকচুয়ালি কিভাবে আবেদন করতে হয়, কিভাবে পাসপোর্ট বা ছবি এটা আপলোড দিতে হয়, বা আবেদন করার প্রসেসটা কি, এই ব্যাপারেও ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দিয়ে দিব। চাইলে আপনারা ভিডিও দেখে দেখেও আবেদন করতে পারবেন, বাট সেই অপেক্ষা না করাই ভালো, যেহেতু এখানে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে, মানে ২৩,০০০ হয়ে গেলে আর নেবে না, সুতরাং আগে ভাগে আবেদন করে ফেলাই ভালো হবে। ওকে, এরপরে কারা আবেদন করতে পারবে এই বিষয়টা নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন ছিল, কারা আবেদন করতে পারবে। তো এটা নিয়ে আমি একটা আপডেটও দিয়েছিলাম যে কারা পারবে। একবারে সহজে বললে যে কেউ আবেদন করতে পারবে, যারা ১৯-এ পরীক্ষা দিয়ে ফেল করছে, ১৯ বলতে ২০-এ পরীক্ষা দিয়ে ফেল করছে, যারা যারা ২২-এ পরীক্ষা দিয়ে ফেল করছে, বা এখন যারা ২৩-এ পরীক্ষা দিচ্ছেন, অলরেডি পরীক্ষা দিয়ে ফেল করছেন, তারা আবেদন করতে পারবে। বা যারা পরীক্ষা দেন নাই কিন্তু সামনে দিবেন, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার প্রস্তুতি ভালো নেই, পরীক্ষা ভালো হবে না, তাহলে আপনি এখনই এটাতে আবেদন করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি করবেন? যদি দেখেন যে এই লটারি বিজয়ী হয়ে পরীক্ষা দিয়ে এইটাতে টিকে গেছেন, তখন আর এই ভাষা পারদর্শী সার্কুলারে অংশগ্রহণ করবেন না, মানে ভাষা পারদর্শী সার্কুলারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। আগেরটায় টিকে গেলে এইটা আর পরীক্ষা দিবেন না, তাহলেই হবে। আর আগেরটা বাদ গেলে আপনি এইটাতে পরীক্ষা দিতে বসতে পারেন। সহজ কথা হচ্ছে যে কেউ আবেদন করতে পারবে, যে কোনো সালের যে কেউ আবেদন করতে পারবে।
এরপরে আপনাদের আরও একটা প্রশ্ন ছিল, ফেল করলে কি কোনো অসুবিধা হবে? না, আপনি যদি ফেল করেন এই পরীক্ষায় তাতেও কোনো অসুবিধা হবে না। আর ভাষা শিখে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর ফেল করলে আপনি পরবর্তী সার্কুলারে আবার আবেদন করলেন, কোনো অসুবিধা নেই। মানে একবার ভাষাটা শিখে নিলে আপনি যে কোনো সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এখন থেকে বছরে 2টা সার্কুলার হবে, একটা ভাষা পারদর্শীদের, একটা লটারি। এই যে সার্কুলারটা এখন দিছে এটাই হচ্ছে ভাষা পারদর্শীদের সার্কুলার। আর এই সার্কুলারের পরীক্ষা শেষ হওয়ার পর হয়তো লটারি সার্কুলার আসবে। বাট আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আরও ভাষা পারদর্শীদের সার্কুলার এই বছর হবে কিনা। আমার মতে আর ভাষা পারদর্শীদের সার্কুলার এই বছর হওয়ার কোনো চান্স নেই, এটা হবে না বলা চলে। সুতরাং সেই আশায় থাকবেন না, এটাই ভাষা পারদর্শীদের সার্কুলার। এরপরে আপনি ভাষা পারদর্শীদের সার্কুলার পাবেন হয়তো বা 2024 সালে। এখন ভাষা পারদর্শীদের সার্কুলার চলতেছে, সামনে আসবে লটারি, তারপর আবার 24 সালে হয়তো বা ভাষা পারদর্শীদের সার্কুলার পাবেন। তো যা বলতেছিলাম, ফেল করলে কোনো অসুবিধা নাই, যে কোনো কেউ আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে পরীক্ষার সময়সূচি ঘোষণা। আপনারা যারা এই 22 এবং 23 তারিখে রেজিস্ট্রেশন করবেন তাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে এবং মে মাসে। কার পরীক্ষা কবে পড়বে সেই রুটিনটা আপনি জানতে পারবেন 27 মার্চ 2023, মানে আগামী মাসে 27 তারিখ জানতে পারবেন আপনার পরীক্ষা কবে। আবেদনের সিরিয়াল অনুযায়ী পরীক্ষা হবে না, পরীক্ষার রুটিন এলোপাথারি হয় বা র্যান্ডমলি হয়। কার কবে পড়বে সেটা ওই আবেদনের যে সিরিয়াল সেটার উপর ডিপেন্ড করবে না, এটা এলোমেলোভাবে হবে। আর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 এপ্রিল থেকে শুরু হবে। এখন যারা আবেদন করবেন এই 22-23 তারিখে যারা আবেদন করবেন তাদের পরীক্ষা শুরু হবে 3 তারিখে এবং 3 এপ্রিল পুরো এপ্রিল মাসটা চলবে এবং পুরো মে মাসটা চলবে। জুনের 1 তারিখে এই পরীক্ষা শেষ হবে। তার মানে হচ্ছে যে 3 এপ্রিলও আপনার পরীক্ষা পড়তে পারে, বা এপ্রিলের মাঝে, এপ্রিলের শেষে, অথবা মে মাসের শুরুতে, মে মাসের মাঝে বা মে মাসের শেষে। আর পুরো পরীক্ষাটা এপ্রিল এবং মে মাস জুড়ে হবে, 1 তারিখে শেষ হবে জুনের। তার মানে বলা যায় এপ্রিল এবং মে মাস জুড়ে পরীক্ষা হবে। যদি এপ্রিলে পরীক্ষা পড়ে যায় তাহলে তো আপনারা খুব বেশি সময় পাবেন না, কিন্তু সবার তো আর এপ্রিলে পড়বে না। যাদের পরীক্ষা মে মাসে পড়বে বা মে মাসের শেষের দিকে তাদের জন্য যথেষ্ট একটা সময় আছে। আর আপনার এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে 16 জুন, জুন মাসের 16 তারিখ। মানে আমরা দেখেছিলাম শুরুতে যে এই সার্কুলারে এই 23,000 আবেদন করবে, এই 23,000 থেকে নির্বাচিত হবে 6,400। কোন 6,400? যেই 6,400 মানুষ সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। কারা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে বা কোন 6,400 মানুষ টিকবে সেটা আপনারা জানতে পারবেন 16 জুন। এটা 16 জুন ঘোষণা করা হবে। এখানে এই 23,000 মানুষ আবেদন করলেও সর্বমোট পরীক্ষায় বসতে পারবে 20,000। সর্বমোট পরীক্ষা দিবে 20,000। তাহলে বাকি 3,000 কই যাবে? দেখবেন যে আবেদন করার পরে, টাকা পয়সা দিয়ে আবেদন করার পরে অনেকে পরীক্ষা দিতে যাবে না, বা অনেকে সরাসরি গিয়ে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটা করবে না, অনেকের পাসপোর্টের মেয়াদ নেই, অথবা দেখবেন যে অনেকের সার্টিফিকেট নেই। এই বিভিন্ন সমস্যার কারণে কিছু মানুষ এমনিতেই বাদ যাবে। তো এখানে লেখা আছে যে 20,000 মানুষ পরীক্ষা দিবে। 20,000 মানুষ পরীক্ষা দিলে এই যে সর্বোচ্চ রেজাল্টের ভিত্তিতে 6,600 জন মানুষ বাছাই করবে। 6,600 জন বাছাই করার পর এদের আবার একটা স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট নামে অন্য আরেকটা টেস্ট আছে, সেই টেস্টে এই 6,600 মানুষ অংশগ্রহণ করবে এবং ফাইনালি এই 6,600 থেকে 600 মানুষ বাদ দিয়ে 6,000 মানুষ রাখা হবে। এই 6,000 মানুষ কোরিয়াতে যাওয়ার একটা সুযোগ পাবে যদি কপালে থাকে, যদি লেগে থাকে। এখন আপনারা আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছেন স্কিল টেস্ট কি, স্কিল টেস্ট কিভাবে হয়, স্কিল টেস্টের কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে, স্কিল টেস্টের জন্য কি করা উচিত। এই সকল বিষয় আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিব। যেহেতু সামনে এখন পরীক্ষা, আমার অনুরোধ থাকবে আপাতত পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে পাশ করেন। পরীক্ষার রেজাল্ট আসবে 16 জুন।
তারপরে আসবে স্কিল টেস্টের ব্যাপারটা। সুতরাং এটা অনেক দেরি আছে। সেই স্কিল টেস্ট নিয়ে এখনই এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা নিয়ে হা হুতাশ করার কিছু নাই। এই 16 জুন ফলাফল দেওয়ার পরে স্কিল টেস্টের যে বিষয়টা সেটা আসবে। আমি তার আগে স্কিল টেস্টের উপরে একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দিব স্কিল টেস্টে কিভাবে ভালো করতে পারবেন, স্কিল টেস্ট দেওয়ার জন্য আপনার কি করা উচিত। সুতরাং স্কিল টেস্টে 6600 জন যারা সর্বোচ্চ স্কোর করবে এই 20,000-এ, সর্বোচ্চ মার্কস পাবে পরীক্ষায়, এমন 6600 জন রাখা হবে এবং স্কিল টেস্ট নিয়ে এখান থেকে আরও 600 মানুষ বাদ দেওয়া হবে, ফাইনালি 6000 রাখা হবে। আর স্কিল টেস্টের রেজিস্ট্রেশন হবে 16 থেকে 22 জন। 16 তারিখ মূলত পরীক্ষার রেজাল্ট দিবে। 16 তারিখ পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর 16 থেকে 22 জুন এর মধ্যে স্কিল টেস্টের রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে করতে হবে, কি কি লাগবে সেটা বয়েসেল জানিয়ে দিবে বা আমি আপনাদের আপডেট দিব। এবং স্কিল টেস্ট পরীক্ষা হবে 6 থেকে 13 জুলাই। আর এরপরে আবার এই নর্মালি যে আপনারা ভাষার উপরে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা এবং স্কিল টেস্টে যে পরীক্ষা দিবেন এই 6 থেকে 13 জুলাই, এই দুইটা পরীক্ষা মিলিয়ে যারা সর্বোচ্চ রেজাল্ট করবেন এমন 6000 মানুষকে বাছাই করা হবে এবং এই ফাইনাল রেজাল্টটা দেওয়া হবে 9 আগস্ট। এই 9 আগস্ট 2023 এই রেজাল্টটা দেওয়া হবে যে কারা ফাইনালি টিকে গেছে। যারা টিকে যাবে, এই যে 6000 মানুষ টিকে যাবে, এই 6000 মানুষ রোস্টারভুক্ত হবে। রোস্টারভুক্ত বলতে সহজে বললে লিস্টেড হবে। এরা এর পরে অপেক্ষা করবে তাদের ভিসা ইস্যু হওয়ার জন্য, মানে ফাইনালি এরা কোরিয়াতে প্রবেশ করতে পারবে যদি ভাগ্যে থাকে। বাট এটা যেহেতু সরকারি সিস্টেম, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই যে আপনি ভাষা পরীক্ষায় পাশ করলেন, আপনি স্কিল টেস্টে পাশ করলেন, আপনি ভালো স্কোর করলেন, আপনি রোস্টারভুক্ত হলেন, তার মানে আপনাকে 100% নিয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না, এরকম কোনো গ্যারান্টি নাই এবং এই গ্যারান্টি আপনাকে এই বোয়েসেল বা এসএডি কোরিয়া দেয় না। আপনি রোস্টারভুক্ত হওয়ার পর আপনার ভাগ্যে থাকলে আপনি চলে যেতে পারবেন। রোস্টারভুক্ত হওয়ার পর কাজ হচ্ছে অপেক্ষা করা। এখন সর্বসাকুল্যে কথা হচ্ছে, যদি আপনি এই সার্কুলারে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে 1 মিনিটও সময় নষ্ট করবেন না, এখন থেকে ভাষা শেখা শুরু করেন এবং প্রতি বছর এই সার্কুলারটা এখন থেকে হতেই থাকবে। মানে আগে তো শুধু লটারি ছিল, এখন থেকে প্রতি বছর লটারি হবে, সেই সাথে এই ভাষা পারদর্শীদের সার্কুলার হবে। আপনি রেজিস্ট্রেশন করে সরাসরি পরীক্ষায় বসতে পারবেন। এই জন্য আপনাদের উচিত হবে যারা আগ্রহী আছেন ভাষা শেখেন। এইবার না হয় আগামীবার পারবেন, ওইবার না হয় তার পরের বার পারবেন। লেগে থাকলে সফলতা আসবে। আর চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই আপনি সাকসেস হবেন। যারা আগ্রহী আছেন, আবেদন করতে চাচ্ছেন, সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুকে আমাকে নক করতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুকে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি এটা লিখে সার্চ দিলে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।